চলেন আমরা পড়াশোনা শুরু করি। এই যে স্টেপ বাই স্টেপ পড়াশোনা করবেন, এতে আপনার অনেকগুলো লাভ হবে। দেখবেন যে আপনি ৩-৪ মাসের মধ্যে একজন ভালো স্পিকার হয়ে গেছেন। মুখ দিয়ে ভালো ইংলিশ বলতে পারবেন। এটা ফর সিউর। তারপর আপনি ভালো রাইটার হবেন। তো এই কোর্স করতে, করতে দেখবেন একজন ভালো রাইটার হয়ে গেছেন। ইনফ্যাক্ট ১ম ২০ দিনেই আপনি একজন রাইটিং এর অনেকগুলো টপিক কভার করতে পারবেন। আর কোনো এক্সট্রা ভোকাবুলারি পড়ার কোনো প্রয়োজন নাই। কোনো এক্সট্রা গ্রামারও পড়তে হবে না। আমরাই ওইভাবেই কোর্সটা আপনার পড়াবো যাতে আপনার গ্রামার এবং ভোকাবুলারি পার্টটা কভার হয়ে যায়। আর সাদা বই কিনবেন, হ্যাঁ? হোয়াইট পেন্ট যে বুক আছে না, হোয়াইট পেন্ট বুক কিনবেন যাতে আপনার উম, ভালো নীলক্ষেতে গিয়ে যেমন সাদা বই কিনবেন। আমি এখানে একটা বইয়ের লিস্ট দিয়ে দিচ্ছি। কেমব্রিজ ৯ থেকে ১৯ কিনতে পারেন, বা ১০ থেকে ১৫ থেকে ১৯ও কিনতে পারেন। ৯ থেকেই করতে পারেন, খারাপ হয় না আপনার জন্য। দিয়ে দিলাম আপনাকে, না? হোয়াইট পেন বুক গুলো কিনবেন। এইখানে হলুদ কালার বইগুলো অনেক জরুরি, এই বইগুলো আপনি কিনবেন। আচ্ছা, কোর্স কিভাবে চলবে? কোর্স আউটলাইনটা এমন: প্রথমে আমরা উম, ৪-৫টা ক্লাস নেব আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা একটু বোঝানোর জন্য। তারপরে আমরা আইএলটিএস পড়বো। প্রত্যেকটা টপিক নিয়ে অনেকগুলো করে ক্লাস হবে, তো নিয়ার অ্যাবাউট ৪০-৪৫টা ক্লাস হয়। আপনি দ্রুত সমাধান করতে চাইলে অন্য ব্যাচের সাথে সব তাড়াতাড়ি ক্লাস করে নিতে পারেন, কিন্তু তার প্রয়োজন নাই। আপনি সিরিয়ালি আগান। প্রথম প্রথম স্লো লাগবে, বাট পরে দেখবেন যে ফাস্ট হয়ে গেছে। এটা কোর্স আউটলাইন। এটাও পরে আপনাকে আবার ডিটেলসে জানাবো। এখন আমরা ফার্স্টে এই কিছু বেসিক ক্লাস করে নেব সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, হ্যাঁ? পার্টস অফ স্পিচ, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো পড়বো। নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলো আমরা শিখে নেব। এটা আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। বিসমিল্লাহ, না? একটা স্বপ্ন নিয়ে আসছি এবং স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। কারণ দেখা যায় আপনি একবার আইএলটিএস এর চিন্তা নিয়ে শুরু করলে এই বিদেশ যাওয়া হয়, আর বেশিরভাগই তো ইয়াং মানুষ, তারা চলে যায়। কেউ থাকে না দেশে। বয়স্করা বলতে গেলে আপনার ৪৫-৪৬ এই বছর বয়সীরও অনেকে গিয়েছে, তো আমাদের থেকে আইএলটিএস করেই গেছে। তো মানুষের প্যাশন একটা ইম্পর্টেন্ট, না? ইয়াংদের জন্য অল্প আয়াস হলেই হয়ে যায়, বড়দের জন্য যে খুব বেশি আয়াস লাগে তা না, যেতে পারে। প্যাশন একটা গুরুত্বপূর্ণ। পড়েন, এটা কি বলা আছে পড়েন তো। রিডিং পড়ার একটা কিছু কিছু ওয়ার্ড একসাথে পড়তে হয়। ইংরেজিতে ওই পড়াটার নামকে বলে চাঙ্কিং, মানে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে আপনাকে, হ্যাঁ? এটার ইংলিশ অর্থ হচ্ছে রানিং দ্য ওয়ার্ডস টুগেদার। তারপরে কিভাবে বলা হয়? ন্যাচারাল। যেমন আপনি যখন এই লাইনটা পড়বেন, এই লাইনটা পুরোটা পড়েন তো। এখানে সময় পাঠটা একসাথে পড়তে হবে। সময় পাঠ কোনটা? হুম। ঠিক একইভাবে এই লাইনটা পড়েন তো হবে। এখানে সময় পাঠটা একটা অংশ হিসেবে চিন্তা করতে হবে। সময় কোনটা? এই যে কিভাবে কতটুকু পড়তে হয় এটা আমরা শিখবো। আগে আমি আপনাকে কিছু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার জানাবো। পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য তৈরি হয় হলো একটা ভার্ব দিয়ে। যেমন একটা ভার্ব কোনটা? কাম। তারপরে আর কি দেওয়া আছে? গো। তারপর যেমন ইট, ওয়ার্ক, না? এটাই হলো পৃথিবীর বেসিক। পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য তৈরি হয়, না? তারপর এর চেয়ে বড় বাক্য হয় এইভাবে, সাবজেক্টের সাথে কি দিয়ে? ভার্ব দিয়ে।
এটা আমাদের একটু কষ্ট করে শিখতে হবে। এই দুইটা একসাথে পড়লেই তখন মিনিং হয়ে যায়। কারণ এই দুইটা হইলেই বাক্যটা সাফিসিয়েন্ট। সাবজেক্ট ইংরেজিতে কোনটা হয়? এই যে একটা নাউন হবে অথবা কি হবে? প্রনাউন। একটা মজার জিনিস হলো ইংরেজি ভাষায় নাউন নিয়ে পড়েন তো। সেটা না। তাহলে দুইটাই স্ট্রাকচার পড়লাম। একটা স্ট্রাকচার কি? ভার্ব দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য, সেটা কোন ধরনের বাক্য? এম্পারেটিভ সেন্টেন্স না? আমরা এটা লিখাবো আপনাকে। এর চেয়ে একটু বড় বাক্য হয় এবং এই বাক্যটা অনেক কমন। সাবজেক্টের সাথে কি দেয়? সাবজেক্ট কোনটা? এই লাইনটা আমাদেরকে অনেকবার পড়তে হবে। কারণ ইংরেজি ভাষায় যেমন এই বাক্যটা পর্যন্ত সাবজেক্ট আর ভার্ব, তারপরটা কি? এখানে সাবজেক্ট আছে আবার ভার্ব আছে। কিন্তু আমরা একটা কথা বললাম যে নাউন নিয়ে যদি এক্সট্রা তথ্য দেওয়া হয় সেটাও কি? যেমন এই লাইনটা পড়েন তো। আরেকবার পড়েন তো। এখানে ভার্ব কোনটা? এই যে আগের মতো গান গাইতেছে না? তাহলে পুরোটা না সাবজেক্ট? এখন মূল নাউন কোনটা? এই বয়ের আগে যে কিছু কথা বলছে আবার বয়ের পরে যে কিছু কথা বলছে, এটা নাউনটা বড় করছে না? এটা নাউনের অংশ, এটাকে নাউন ফ্রেজ বলে। তো দুইটাই স্ট্রাকচার পড়লাম। সবচেয়ে ছোট বাক্য কোনটা দিয়ে হবে জানো? তার চেয়ে একটু বড় বাক্য হবে ভার্ব না? ঠিক আছে, আগে আপনি লিখেন, মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। তো এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ইংরেজি ভাষায় বেসিক সেন্টেন্স স্ট্রাকচার অল্প কয়েকটা, 4টা বা 5টা, এর বেশি নাই। ওই 4টা 5টা দিয়ে বাকি সব বাক্য তৈরি। প্রথমটা হচ্ছে ভার্ব দিয়ে না? সবচেয়ে ছোট বাক্য তৈরি হয়। এবং কোন ধরনের বাক্য তৈরি হয়? ইম্পারেটিভ বাক্য। দু তিনটা উদাহরণ লিখবেন। যেমন একটা হচ্ছে কাম, একটা গো, একটা ইট। তো হয়ে গেল সবচেয়ে স্মলেস্ট সেন্টেন্স এভাবে তৈরি হয়। এবং আইএলটিএস ও আপনি ইম্পারেটিভ বাক্য পাবেন। একটা শেষ না? লিখছো? কি লিখছো বলো তো? প্রথমটা কি? ভার্ব। যেমন কাম, গো, ইট। তারপর সেকেন্ড যেটা, সেটার নাম কি? সাবজেক্ট। আর কোনটা? ভার্ব। এই বাক্য অনেক পাবো আমরা, সেটা শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য হয়ে গেছে। এবং এই কথাটা আমরা পড়বো যে দুইটা বললেই তখন বাক্যটা অর্থ কমপ্লিট হয়। সাবজেক্ট কি? একটা নাউন অথবা প্রোনাউন। তারপরে পড়বেন ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাও কি? নাউন বা নাউনের অংশ। এটাকে নাউন ফ্রেজ বলে আর কি। এটাকে বলে নাউন ফ্রেজ। এই কথাটা আমাদের জন্য জরুরি। এই যে 2 নম্বর যে স্ট্রাকচারটা, এই দুটা পড়লেই হয়। সাবজেক্ট সাধারণত এটা নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ। ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাও নাউন বা নাউনের অংশ। নাউনের অংশ আমরা ইংলিশে বলি নাউন ফ্রেজ। সাবজেক্ট আর ভার্ব দুইটা পড়লে আমাদের হয়ে যাবে না? সাবজেক্ট কি? নাউন, প্রোনাউন। সুন্দর করে আমরা লিখে নেব।
ইংরেজি ভাষায় নাউন নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটাও নাউন বা নাউনের অংশ, যেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। অনলাইনে আপনারা দেখলেও লিখবেন এটাকে, হ্যাঁ, কারণ আপনার এই পার্টগুলো খুব বেশি জরুরি। এবার 3টা উদাহরণ লিখবেন, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে লিখবেন। লিখছেন না? কি লিখছেন বলেন? সাবজেক্ট ভার্ব, তারপরে কি লিখছেন? হ্যাঁ, দুইটাই পড়তে হয়। প্রনাউন, তারপরে নাউনের অংশ, নাউন ফ্রেজ। যেমন দুইটা উদাহরণ, তারপরে সিঙ্গিং না, এই যে প্রথম বাক্যটা লিখছেন না, আপনি মিথিলার নিচে দিবেন সাবজেক্ট আর ডান্সের নিচে দিবেন ভার্ব। আপনি দুই তিন কালারের পেন ইউজ করতে পারেন, রেড পেন, ব্ল্যাক পেন। যেমন সাবজেক্টকে আপনি ব্ল্যাক পেন দিয়ে দাগ দিলেন আর ভার্বকে রেড পেন, তাহলে তাড়াতাড়ি হবে। আর নিচে এস লিখতে হবে না। ডান্স হলো আপনার ভার্ব না? পরের সেন্টেন্সটাতে আমার বাক্যটা হলো বয় ইজ সিঙ্গিং। এই দুইটা পড়লেই তো অর্থ হয়ে গেছে। সাবজেক্ট তো আমার বয়, এর নিচে আপনি সাবজেক্ট দিলেন আর ইজ সিঙ্গিং কে আপনি দিলেন ভার্ব। এই দুটা পড়লেই আপনার বাক্যের মিনিং হয়ে গেছে, তাই না ভাই? তারপর 3 নম্বর বাক্যটাতে ভার্বটা বহু দূরে না, কোনটা? ওটা যেহেতু ভার্ব, তাহলে পুরোটা সাবজেক্ট, পরে নিচে দাগ দিবেন, এটা সাবজেক্ট। এটা একটু আপনি দাগ দিলেন যে 3 নম্বর বাক্যটা একটু বড় না? এখানে কোনটা বড়? সাবজেক্টটাই বড়। সাবজেক্টটা কিভাবে বড়? এই যে নাউনের সাথে এক্সট্রা কথা বলে নাউনটা বড় হয়েছে। পুরো লাইনটা পড়েন তো। এখানে মূল নাউন কোনটা যে গান গাইতেছে? তাহলে বয়টাকে আপনি লেখেন মূল নাউন, এম এন। এম এন মানে মূল নাউন, মূল নাউন না? ঠিক আছে। তাহলে বয়ের আগে বয়কে নিয়ে কিছু কথা বলছে, আবার পরে বয়কে নিয়ে কিছু কথা বলছে, এতে নাউনটা বড় হয়ে গেছে। ঠিক আছে। 3 নম্বর স্ট্রাকচার। ইংরেজি বাক্যের যে স্ট্রাকচার, এগুলো খুব কম হয়, খুব বেশি হয় না। আমরা দুইটা স্ট্রাকচার দেখলাম, ভার্ব দিয়ে ইম্পারেটিভ বাক্য হয়, সাবজেক্ট আর ভার্ব দিয়ে কিছু বাক্য হয়, আর এই 3 নম্বর স্ট্রাকচার, এটা আমাদের 80 ভাগ, 70% বাক্য কভার হয়ে গেল। কি কি বলেন তো? এই যে সাবজেক্ট, ভার্ব আর কি, এটা দিলে 70% সেন্টেন্স আমার কভার হয়ে যাবে। তখন ওইসব বাক্যের অর্থ বের করার জন্য 3টা কি পড়তে হয়? আহ, 3টা পড়লে বাকির মিনিংটা কমপ্লিট হয়, 3টা পড়লে বাকির মিনিং কমপ্লিট হয়। MEAN, মিনিং কমপ্লিট হয়। পড়ার কিছু ধরন আছে, যে যেসব বাক্যে অবজেক্ট থাকে তো মিনিং পড়ার জন্য ওই অবজেক্ট পর্যন্ত পড়তে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন অবজেক্ট কি? সবকিছু কিন্তু অবজেক্ট না। অবজেক্ট হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে, এটা মুখস্থ করতে হবে আমাদের। আহ প্রশ্ন করলে কি পাওয়া যায়? আর
আগে এটাকে 10 বার পরে আমরা মুখস্থ করে নিই। পড়েন ভার্বকে একবার, সেকেন্ড বার পড়েন ভার্বকে, থার্ড বার পড়েন ভার্বকে, তারপরে পড়েন ভার্বকে, পঞ্চম বার পড়েন ভার্বকে, 6 বারের মতো পড়েন ভার্বকে, তারপরে 7 পাওয়া যেতে পারে। আর 2 বার পড়েন ভার্বকে, নবম বার পড়েন। এবার নাদিখা বলেন তো ভার্বকে। আচ্ছা, যেমন আমাদের এখানে যে বাক্যগুলো আছে, আমরা এই সবগুলো বাক্যই লিখবো। আপনি 3 নম্বর স্ট্রাকচারটা কি? বাক্যের সাবজেক্টের সাথে ভার্ব আর কি বসে? অবজেক্ট বসে না? তখন মিনিং করার জন্য এই 3টাকেই পড়তে হবে। আর অবজেক্ট কোনটা? ভার্বকে কি বা কাকে দিয়ে, যেমন 1 নম্বর বাক্যটা কি দেওয়া আছে? এখানে আমার সাবজেক্ট হলো জ্যাক। ভার্ব কোনটা? নিডকে প্রশ্ন করো তো, লাগবে জ্যাকের দরকার, কি দরকার? এটা অবজেক্ট। হ্যাঁ, এটা আসলেই অবজেক্ট। তোমার নাম যেন কি ভাই? মেহেদী। পরের বাক্যটা পড়ো তো, সাবজেক্ট পড়ো, ভার্ব পড়ো। সে চায়, প্রশ্ন করো তো কি চায়? একটা উত্তর আসছে না, এটা অবজেক্ট। তারপরে এটা পড়ো তো একটু কষ্ট করে, আরেকবার পড়ো। মিথিলার অনেক কিছু শেখা দরকার। সাবজেক্ট কোনটা বলো তো? ভার্ব কোনটা? কি দরকার? মিথিলার প্রয়োজন কি দরকার? কি দরকার? তাহলে এখানে অবজেক্ট কি একটা ওয়ার্ড না অনেকগুলো? তো অনেকগুলো ওয়ার্ড অবজেক্ট। এবং এই অবজেক্টটা কিন্তু তুমি যে অবজেক্ট চিনে আসতেছো সেরকম না, টু লার্ন দিয়ে অবজেক্টটা শুরু হয়েছে। তুমি দেখবা যে অবজেক্ট অনেক লম্বা লম্বা ভাবে শুরু হতে পারে। এটা পাশেরটা পড়ো তো, জলি। জলি হেজ টকিং টু আননোন, এরকম না? আরেকবার পড়েন তো, জলি হেজ। জলি অপরিচিত মানুষের সাথে কথা বলা হেট করে না? তাহলে আমাদের সাবজেক্ট কে? জলি। ভার্ব কোনটা? এই হেডকে প্রশ্ন করেন উনি কি হেট করে, কি হেট করে? তাহলে অবজেক্ট কিন্তু একটা ওয়ার্ড না, অনেকগুলো, এবং আইনজি দিয়ে শুরু হয়েছে, বেশ লম্বা কিন্তু। দেখো এখানে অবজেক্ট কি একটা ওয়ার্ড? অনেকগুলো। তারপরে এটা আর অবজেক্ট আবার ছোট, দেখো সে একটা মশা মারলো, বাক্যের সাবজেক্ট কে? ভার্ব কোনটা? কি মারলো? এখানে অবজেক্ট কিন্তু দুইটা ওয়ার্ড। তারপরে এটা পড়ো তো, নিহারি না? আরেকবার পড়েন, মিথিলা। এখন মিথিলা তাহসানকে শেখায় কিভাবে নেহারি রান্না করতে হয় না? সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? টিচেস। আপনি ভার্বকে প্রশ্ন করবেন, মিথিলা শেখায় কি, শেখায় কি, শেখায়? এটা একটা অবজেক্ট। কাকে শেখায়? তাহলে এই বাক্যে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট না? একটা কি দিয়ে প্রশ্ন করে একটা অবজেক্ট পাওয়া গেছে, আর একটা কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে আপনি এই তিনের সবগুলো এই পর্যন্ত লিখবেন, হ্যাঁ, যে মিথিলা টিচেস তাহসান হাউ টু কুক নিহারি, এই পর্যন্ত লিখে ফেলেন।
লিখে ফেলছো না? ম্যাডাম লিখছেন? এবার দেখান তাহলে। জ্যাকের নিচে সাবজেক্ট, নিচে নিচে ভার্ব, আর এবাকে অবজেক্ট হচ্ছে মানি। এটা অবজেক্ট না? Yes. পরের সেন্টেন্সে সাবজেক্ট কোনটা আমাদের? সি এর নিচে সাবজেক্ট, ওয়ান্স এর নিচে ভার্ব দিবেন, আর হ্যাপিনেস হলো অবজেক্ট। তারপর মিথিলা নিডস টু লার্ন মেনি থিংস, এবাকে সাবজেক্ট হচ্ছে মিথিলা, ভার্ব হচ্ছে নিডস। মিথিলার দরকার, মিথিলার প্রয়োজন, কি প্রয়োজন? টু লার্ন মেনি থিংস। এই অবজেক্টটা বেশ বড় এবং সেই অবজেক্টটা শুরু হয়েছে টু দিয়া, তাহলে এইভাবে অবজেক্ট শুরু হতে পারে। তারপরে এটা কি আছে পারেন, জলি আমাদের সাবজেক্ট, ভার্বের নিচে দাগ দিলেন হেটস, জলি হেট করে, কি হেট করে বলেন তো? এটা হলো অবজেক্ট, পরে নিচে দাগ দিবেন অবজেক্ট। তারপর একটা কি দেওয়া আছে, সেই না সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হলো আ মসকিউটো। তারপরে বাক্য, মিথিলা টিচার্স তাহসান হাউ টু কুক নিহারি, সাবজেক্ট কোনটা আমাদের? ভার্ব হলো টিচার্স। এবার প্রশ্ন করি, কাকে শেখায়? তাহসান একটা অবজেক্ট, আলাদা করে লিখবেন একটা অবজেক্ট। কি শেখায়? এটা আরেকটা অবজেক্ট, দুই রকম অবজেক্ট না? মৌলিক বাক্যের স্ট্রাকচার হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন সাবজেক্ট সম্পর্কে যদি আপনি মজার তথ্য দিতে চান, ডিসক্রিপশন দিতে চান, ভার্ব সম্পর্কে যদি ডিসক্রিপশন দিতে চান, তাহলে আমরা এক্সট্রা করে কি বসাই? অথবা এটা আরেকটা বাক্যের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব আর কি বসে? অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। মৌলিক বাক্য কিন্তু আগেই শেষ, সাবজেক্ট আর ভার্ব। তাহলে স্যার অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ কেন বসে? ডেসক্রিপশন দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে। কোন দুইটা জিনিস বসে? এখন আমরা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা শিখে নেব। অ্যাডভার্ব হলো ভার্বকে নিয়ে কথা বলে, ছোটবেলায় আমরা পড়তাম ভার্ব সাথে অ্যাড করলে তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। অ্যাডভার্ব তিন বিষয় নিয়ে কথা বলে, নিজেকে নিয়ে কথা বলে, অ্যাডজেক্টিভকে নিয়ে কথা বলে, আর কাকে নিয়ে কথা বলে? অ্যাডভার্ব নিজেকে নিয়ে কথা বলে। আরেকটা সংজ্ঞা আমরা শিখে নেব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি এটা আমরা একটু জেনে নেব, এটা আমাদের জন্য হেল্প হবে। ছোটবেলায় আমরা অ্যাডজেক্টিভ পড়তাম না? নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বুঝায়, তার নাম কি? অ্যাডজেক্টিভ। এখন আমাদের সেই একই সংজ্ঞা আমরা আরেকটু মডিফাই করব। আমাকে একজন টিচার এই সংজ্ঞাটা শিখাই দিয়েছিলেন, ছোট হয়ে গেছে, বলেন যে বা যারা সাবজেক্ট অবজেক্ট নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কথা বলবে তার নাম হলো অ্যাডজেক্টিভ। আগে আমরা স্ট্রাকচারটা শিখে নিই, স্ট্রাকচারটা কি? অ্যাডভার্ব কোনটা, যে মূলত কাকে নিয়ে কথা বলবে সে? অ্যাডভার্ব ভার্বকে নিয়ে কথা বলে, নিজেকে নিয়ে কথা বলে। আর অ্যাডজেক্টিভ কোনটা? তার নাম adjective। এটাকে আমরা 7 বার পড়ে নিই, আমাদের মুখস্থ হয়ে যাক। বলেন যে বা যারা 3 বার, যে বা যারা
বলেন যে বা যারা বলেন যে বা যারা আচ্ছা। আর অ্যাডভার্ব কি কয় বিষয় নিয়ে কথা বলে? মূলত কাকে নিয়ে? ভার্বকে নিয়ে যে কথা বলে এটা আমরা বুঝতে না পারলে এটা চালাকি ইউজ করবো। ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অ্যাডভার্ব। আর কাকে নিয়ে কথা বলে? নিজেকে নিয়ে। আগে স্ট্রাকচারটা পড়েন। এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কাজ কি? এক্সট্রা বর্ণনা দেওয়া। বলো, আমরা আগে তিনটে স্ট্রাকচার শিখে পেয়েছি না? প্রথমটা কি ছিল? ভার্ব। দুই নম্বরটা কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব। তিন নম্বরটা ছিল? চার নম্বরটা কি? এটা আমাদের শিখতে একটু সময় লাগতেছে, কারণ এখানে দুটো সংজ্ঞা চলে আসে। ভার্বকে নিয়ে যে এক্সট্রা কথা বলবে তার নাম কি? তো এটা তাড়াতাড়ি পাওয়া একটা চালাকি হলো এভাবে পয়েন্ট। ভার্বকে এটা আমাকে সবাই মুখস্থ করে বলেন। ভার্বকে কয়টা শব্দ দেন? কি কি? এ বাক্যটা পড়েন। মিথিলা ডান্সেস ইন দি। সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? এবার ভার্বকে প্রশ্ন করেন কিভাবে, কোথায়, কখন, কেন। মিথিলা কখন নাচে? এই যে এই ইন দা আফটারনুন একসাথে একটা add। তারপর এটা পড়েন তো। স্যান্ডি স্পেস সুইটলি হবে না? সাবজেক্ট কোনটা? ভার্ব কোনটা? কিভাবে কথা বলে? এটা একটা অ্যাডভার্ব। না, এটা অবজেক্ট না, এটা কি হয়ে গেছে? adverb। এটা কিন্তু অবজেক্ট নাই বাক্যে, হ্যাঁ। এটা পড়েন তো। সাবজেক্ট আমাদের দ্য লিটল গার্ল। ভার্ব কোনটা? কিভাবে কথা বলে? তাহলে ইন আ ভেরি সুইট ওয়ে, এটা পুরোটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এখন এটা একটু লিখবো এবং এটা আমাদেরকে একটু ঝামেলায় ফেলতেছে, আমাদের এটা মুখস্থ করতে হবে বেশি করে। 3 মিনিট লাগবে আমাদের এই পুরো পাঠটা কমপ্লিট করতে, আর আমাদের মুখস্থ করতে তো একটু বেশি সময় লাগবে। এই পুরো পাঠটা আপনি লিখবেন। ইউ মাইট নিড 3 মিনিটস ফর দ্যাট। লিখে নেন। বলেন তো ভাই, অ্যাডভার্ব কয়টা বিষয় নিয়ে কথা বলে? 3 বিষয় নিয়ে কথা বলে। কি কি? মূলত ভার্বকে নিয়ে, আর সাথে অ্যাডজেক্টিভ এবং নিজেকে নিয়ে। এখন ভার্বকে নিয়ে কথা বলে এটা ধরতে না পারলে আমরা ভার্বকে কটা শব্দ দিয়ে প্রশ্ন করব? কি কি বলতো? প্রশ্নটা আমরা কাকে করব? তাহলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। অ্যাডভার্ব আর কাকে নিয়ে কথা বলতে পারে? শব্দ চারটা মুখস্থ করো। ভার্বকে 3 বার পড়ে নাও। ভার্বকে পড়ো। ভার্বকে অ্যাডভার্ব পাওয়া যেতে পারে। পড়ো ভার্বকে। ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন নিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? আচ্ছা, কি কি শব্দ দিয়ে প্রশ্ন করবো আমরা ভার্বকে? এগুলো দিয়ে আমরা কাকে প্রশ্ন করব? তাহলে কি পেয়ে যাব? অ্যাডভার্ব পেয়ে যাব না? ঠিক আছে। বলেন শব্দগুলো কি কি ভার্বকে? আমরা কি পাবো? কাকে প্রশ্ন করব? ঠিক আছে, তাহলে কি পাওয়া যাবে?
অ্যাডভার্ব। আমরা 4টা স্ট্রাকচার পড়লাম। 1 নম্বরটা ছিল ভার্ব। ইংরেজি ভাষার স্ট্রাকচার আরেকটা, 5টা। এই 5টা বাক্য দিয়েই সব বাক্য। আর নাই কিছু। তাহলে স্যার আমরা যত বাক্য পাবো IELTS এ সবই কি 5টা? হ্যাঁ, এর মধ্যেই থাকবে। এগুলা কি শুধু বড় হবে, সাবজেক্টটা বড় হবে, ভার্বটা বড় হবে, হয়তো অ্যাডভার্বটা বড়, না হয় অবজেক্টটা বড়। আর নাই, এইটুকু শেষ। এখন আমরা যেটা পড়লাম যে সাবজেক্ট আর ভার্বের পরে বাক্যকে বর্ণনা করার জন্য কি দেওয়া হয়? অ্যাডজেক্টিভ দেওয়া হয়, অ্যাডভার্ব দেওয়া হয়। অ্যাডভার্ব কি? ভার্বকে নিয়ে এক্সট্রা তথ্য দেয়। আর কাকে নিয়ে এক্সট্রা তথ্য দেয়? এবং নিজেকে নিয়ে, না? ঠিক আছে, ভালো কথা। এখন আমরা অ্যাডভার্ব যে ভার্বকে নিয়ে তথ্য দেয়, এটা ধরতে না পারলে একটা চালাকি করব। চালাকি কি? এগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। তাহলে কি পেয়ে যাব? ঠিক আছে, চলেন আমরা এখন দেখি, না? বাক্যগুলো লিখছেন না? কোনটা থাকতে পারে দেখি, না? প্রথম বাক্যটা পড়েন। মিথিলা ডান্সেস হিন্দি। এখানে কি কি আছে আমার? সাবজেক্ট আছে। সাবজেক্ট কোনটা? মিথিলা। ভার্ব আছে, ডান্সেস। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে ভার্বকে প্রশ্ন করি, নাচে। কখন নাচে? তাহলে এই পুরোটা হলো একটা অ্যাডভার্ব। সময় বুঝাইছে না? একটা অ্যাডভার্ব। তাহলে দাগাবেন, মিথিলার নিচে সাবজেক্ট দিবেন, ডান্সের নিচে ভার্ব দিবেন, আর ইন দি আফটারনুন একসাথে অ্যাডভার্ব। একটা শেষ, না? তারপর সেকেন্ড যেটা কি দেওয়া আছে? স্যান্ডি স্পিক্স সুইটলি। এখানে আমার সাবজেক্ট আছে তো, না? কোনটা? স্যান্ডি। ভার্ব আছে, তাহলে সাবজেক্ট আর ভার্ব দিয়ে নিচে দাগ দিলেন। আর শেষে ভার্বকে উপরে প্রশ্ন করেন, কথা বলে কিভাবে, তাহলে এটা অ্যাডভার্ব লাগাই দিলেন, যেটা একটা অ্যাডভার্ব। তারপরে বাক্যটা একটু আজীব হবে, না? একটু পরে শিখবো। এরপরটা পড়েন। এখানে আমার সাবজেক্ট কতটুকু? এই 3টা ওয়ার্ড মিলে সাবজেক্ট, না? এখানে সাবজেক্টটা কিন্তু বড় হয়েছে, খুব বেশি বড় না, বাট বড়। ভার্ব কোনটা? ভার্বও গেল আমার। এবার ভার্বের আমি একটা প্রশ্ন করলাম, ছোট মেয়েটি কথা বলে কিভাবে, তাহলে এই যে এটাই আমার একটা অ্যাডভার্ব পুরোটা। ইন এ ভেরি সুইট ওয়ে। লাইক দিস, ইন এ ভেরি। এটার মধ্যে কি অবজেক্ট আছে? এর মধ্যে কিন্তু অবজেক্ট নাই। তারপরে একটা কি লেখা আছে পড়েন। এই বাক্যটার মধ্যে কি কি আছে দেখি আমাদের। আমার সাবজেক্ট আছে, মাই ডগ। দাগাই দেন সাবজেক্ট। এটা ভার্ব আছে, এটা ভার্ব। আমার মেয়ে ব্যয় করে, মা ব্যয় করে। চলেন আমরা ভার্বের প্রশ্ন করি অবজেক্ট পাওয়ার জন্য, কি বা কাকে। আমার মেয়ে ব্যয় করে, পার পার করে দেয়, কি পার করে দেয়, এটা না সে দাগ দেয়, ওটা অবজেক্ট। খারাপ টাইম অবজেক্ট, কিভাবে অবজেক্ট বলো তো? ভার্বকে প্রশ্ন করো, ব্যয় করে, কি ব্যয় করে? তার বিকেল বেলাটা ব্যয় করে দেয়, এখানে অবজেক্ট আছে, না? এবার কিভাবে ব্যয় করে, করে নিচে দাগ দিয়ে লেখো একটা অ্যাডভার্ব। কারণ ভার্বকে আমরা কিভাবে প্রশ্ন করলে একটা উত্তর পেয়ে গেছি। প্লেইং অন দ্য রুফ উইথ হার মাদার, এটা হচ্ছে কিভাবে রুফ। বুঝতে পারছো? সব বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না, কখনো সাবজেক্ট ভার্ব দিয়ে শেষ, কখনো অবজেক্ট থাকে, কখনো অ্যাডভার্ব থাকে, না? এটা পরের বাক্যটা পড়েন, ঠিক আছে? চাইনিজ ডক্টর সাকসেসফুলি রিমুভ ট্যাটু ইউজিং রোবোটিক আর্মস, না? একজন চাইনিজ ডাক্তার সফলভাবে ট্যাটু সরাইছে রোবোটিক আর্মকে কাজে লাগিয়ে।
রোবট আম কাজে লাগিয়ে কি সরাইছে? ট্যাটু সরাইছে। তাহলে আপনার সাবজেক্ট কোনটা এই বাক্যের মধ্যে? চাইনিজ ডক্টর, না? ঠিক আছে, লাগাই দেন চাইনিজ ডক্টর। সাবজেক্টটা তাও 3টা ওয়ার্ড দিয়ে সাবজেক্ট। এবার ভার্ব কোনটা? চাইনিজ ডক্টর কি করছে? এবার ভার্বকে আমরা যদি প্রশ্ন করি অবজেক্ট পাওয়ার জন্য কি দিয়ে প্রশ্ন করব? কি রিমুভ করছে? তাহলে ট্যাটু অবজেক্ট। এবার কি ট্যাটু অবজেক্ট? হ্যাঁ, অবজেক্ট আছে এবার। এবার ভার্বকে প্রশ্ন করো এই শব্দগুলো দিয়ে কিভাবে, কিভাবে বলো সাকসেসফুলি। একটা উত্তর কি পাইছি? সাকসেসফুলি। এটা একটা অ্যাডভার্ব। কিভাবে, কিভাবে আরেকটা উত্তর করেন কিভাবে সরাইছে? রোবোটিক। তাহলে ইউজিং রোবোটিক আর্মও একটা অ্যাডভার্ব আর সাকসেসফুলিও একটা অ্যাডভার্ব। একদম। ইউজিং রোবোটিক আর্ম এটাও একটা অ্যাডভার্ব আর সাকসেসফুলি এটাও একটা অ্যাডভার্ব। তারপরে বাক্যটা লাস্টেরটা, না? কি দেওয়া আছে পড়ো তো। ছোট মেয়েটি তার মায়ের কাছে আসলো হাসতে হাসতে, না? ইংলিশটা পড়ো তো ভাই। এখন আমার সাবজেক্ট কতটুকু? ভার্ব কোনটা? কেম। ভার্বের এবার প্রশ্ন করো কোথায় আসলো? দাগ দাও। এটা একটা অ্যাডভার্ব, এটা হলো জায়গা। এটা কি অবজেক্ট? অ্যাডভার্ব, না? কারণ ওই যে আমরা ভার্বকে প্রশ্ন করলাম না কিভাবে, কোথায়, কখন। আচ্ছা, দ্য লিটল গার্ল কেম টু হার মাদার, তার মায়ের কাছে আসলো। কিভাবে আসলো? হাসতে হাসতে। তো এটাও একটা অ্যাডভার্ব। আইএনজি এলআইডি কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে, না? আচ্ছা, অ্যাডভার্ব কয়টা বিষয় নিয়ে কথা বলে? 3টে। কি কি? আর অ্যাডজেক্টিভ কি বলেন? যে বা যারা। তার নাম হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এই যে একটা বাক্য আছে, পড়েন। পবিত্র ভাই তুমি একটু পড়ো তো বাক্যটা। সাথী হাজার। হুম। এখন এই যে বাক্যে আমার সাবজেক্ট আছে না, সাথী। ভার্ব আছে? হ্যাঁ। এই বাক্যের অবজেক্ট আছে কিনা? সাথী আছে। প্রশ্ন করো কি আছে? এটা না আমার অবজেক্ট। পরে আমি দাগ দিলাম, এটা অবজেক্ট। এর মধ্যে মূল নাউন কোন? আগে দাগ দিয়ে নেন, পুরোটা অবজেক্ট। মূল নাউন কার? সেই কারের আগে একটা ওয়ার্ড দেওয়া আছে না, নাইস। কাকে নিয়ে কথা বলতেছে? সাথী নাইস না কার নাইস? ওই যে নাউন নিয়ে কথা বললো, নাইস একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা 4টা স্ট্রাকচার পড়লাম। কি কি স্ট্রাকচার? সবার আগে সবচেয়ে ছোট বাক্য পৃথিবীর ভার্ব। এর চেয়ে আহ একটু বড় বাক্য তৈরি করা যায়, বিভিন্ন অর্থ তৈরি করা যায়। তার চেয়ে বড় বাক্য মৌলিক বাক্য হয়ে গেছে। এখন বর্ণনা করার জন্য কি অ্যাড করে? ভার্ব বর্ণনা করার জন্য অ্যাডভার্ব অ্যাড করে। নাউন বর্ণনা করার জন্য নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ অ্যাড। শেষ। আরেকটা স্ট্রাকচার আছে, এটা ঝামেলা দেয়, ওটা হলে শেষ। এটা পয়েন্ট সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি স্যার? কমপ্লিমেন্ট হলো বাক্যের অর্থ কমপ্লিট করার জন্য যা বাকি বাদ বাকি যেটা লাগে তার নাম হলো কমপ্লিমেন্ট। পয়েন্ট স্ট্রাকচারটা কি? সাবজেক্ট ভার্ব আর কি? সাবজেক্ট আর ভার্ব করার পরও বাক্য কমপ্লিট হয় না, তখন আমাদেরকে কমপ্লিট করার জন্য আরো লাগে। আচ্ছা, ওই কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ডিরান হতে পারে, ফ্রেজ হতে পারে, অনেক কিছু হতে পারে কমপ্লিমেন্ট।
সাধারণত লিঙ্ক ভার্বের বেলায় হয় এগুলো। স্ট্রাকচারটা বলেন তো। কমপ্লিমেন্ট না? আচ্ছা, একটু পরে আপনাদের আমি এখন করতে দেব এই বাক্যগুলো। এই বাক্যটা পড়েন। এখানে সাবজেক্টকে, ভার্বকে, এই দুটা পড়লে কি অর্থ কমপ্লিট হয়? চুপ্পবাস অর্থ তো হয় না। তাহলে কমপ্লিট করার জন্য কি লাগতেছে? এই আ পলিটিশিয়ান হলো কমপ্লিট করার জন্য লাগতেছে কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট না, এটাকে অবজেক্ট বলবো না, এটাকে কি বলবো? কমপ্লিমেন্ট। তারপরে এই বাক্যটা দেখো তো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? এ পর্যন্ত পড়ার পরেও কি অর্থ কমপ্লিট হয়? মেনি চিলড্রেন আর পর্যন্ত বসলে তাহলে আমাকে কমপ্লিট করার জন্য কোনটা বলতে হচ্ছে? এ বাক্যটা পড়েন তো। তাদের হাড্ডিগুলো থাকে রিমে স্ট্রং অ্যান্ড ডেন্স। লাইনটা পড়ো তো ভাই। সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, হ্যাঁ না? তাদের হাড্ডিগুলো থাকে, এ পর্যন্ত পড়লে আমার অর্থ কমপ্লিট হয়েছে? কোন দুইটা অবশ্যই বলতে হচ্ছে? স্ট্রং অ্যান্ড ডেন্স। তাহলে কমপ্লিট করার জন্য যা লাগে তার নাম হলো কমপ্লিমেন্ট। মজার বাক্য দেখেন এটা। She made people confused, এরকম না? এ বাক্যে সাবজেক্ট আছে দেখেন, ভার্ব কোনটা? মেড এর অবজেক্ট আছে, সে বানাই দিল, কাকে বানাইলো? পিপল। অবজেক্ট আছে না? কিন্তু বাক্য কমপ্লিট না। তিনটা পয়েন্ট তো, সে মেড পিপল, বাক্য তো কমপ্লিট হয় নাই। সে মেড পিপল অর্থ হয় নাই তো, কমপ্লিট তো হয় নাই অর্থ। আমাকে কমপ্লিট করার জন্য কোন ওয়ার্ডটা বলতে হচ্ছে? কমপ্লিট করার জন্য কি এই তিনটা বললে বাক্য কমপ্লিট হয়ে গেছে? অর্থ তো কমপ্লিট হয় নাই। অর্থ কমপ্লিট করার জন্য কি লাগতেছে? এই কনফিউজ শব্দটা তখন কমপ্লিমেন্ট। পিপল তো অবজেক্টই হবে, কিন্তু আমার কনফিউজ ওই অবজেক্ট থাকলেও বাক্য কমপ্লিট হয় না। তাহলে কমপ্লিট করার জন্য যা লাগে ওটার নাম কি? কমপ্লিমেন্ট, তাই না? Yes, এটা হ্যাঁ, হ্যাঁ অবজেক্ট পেয়ে যায়। লিঙ্ক ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি না, কারণ এগুলাকে ইনট্রানজিটিভ ভার্ব। যে ধরনের ভার্বের অবজেক্ট হয় তাকে আমরা বলি ট্রানজিটিভ। এটা তো লিঙ্ক ভার্ব, তাই না? হওয়া ভার্ব। যেমন মিথিলা লুকস, তখন ওইটাকে আমরা লিঙ্ক ভার্ব বলি। আচ্ছা, ওটার অবজেক্ট হয় না, কারণ এগুলার প্যাসিভ হয় না। মিথিলা লুকস, তাই না? কোন অর্থ হয়েছে? আচ্ছা, হয় নাই। দেখি কি দিলে অর্থ হয়। মিথিলা লুকস কিউট, এই যে কিউট একটা কমপ্লিমেন্ট, তাই না? এরকম না? তো কমপ্লিমেন্ট অনেক কিছু হতে পারে। আম, লম্বা লম্বা লাইন হতে পারে কমপ্লিমেন্ট। মাই অপিনিয়ন, আমার মতামত, তাই না? সাবজেক্ট ভার্ব দিলাম, কমপ্লিট হয়েছে। মাই অপিনিয়ন ইজ দ্যাট দ্য ক্যাপিটাল শুড বি, ওকে, হ্যাঁ, আহ, কি করতে হবে? অন্য জায়গায় নিতে হবে না, রিমুভ, হ্যাঁ। মাই অপিনিয়ন ইজ দ্য ক্যাপিটাল শুড বি রিমুভ টু ভোলা। ওকে, হ্যাঁ, দিয়ে দিলাম। একটা মতামত জাস্ট। বলেন আমার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এবং তো বললে কমপ্লিট হয়? কোনটা বললে কমপ্লিট? তাহলে এই যে এটা কমপ্লিমেন্ট। বাক্য কমপ্লিট করার জন্য যা লাগে ইংলিশ ওটাকে কি বলে? কমপ্লিমেন্ট বলে। তাহলে এটা আমার 5 নম্বর স্ট্রাকচার কি? তখন কমপ্লিট পর্যন্ত পড়লে বাক্যের মিনিং হয়, পর্যন্ত পড়লে বাক্যের মিনিংটা কমপ্লিট হয়। আহ, পড়লে মিনিং কমপ্লিট হয়।
কমপ্লিমেন্টে কি হয়, সেটা হতে পারে নাউন, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ। ওগুলা না বললে বাক্যের মিনিং কেমন থাকবে? কমপ্লিমেন্ট হয়, যে কোনো বাক্যের বেলায় কমপ্লিমেন্ট হয়, তবে কমন কিছু লিঙ্ক ভার্বের বেলায় হয় বেশি করে। যেমন কোনটা? বি, বিকাম, গেট, সিম, রিমেন, স্টে, ফিল, স্ট্যান্ড, এগুলোর বেলায় বেশি করে হয় না? আচ্ছা, এখান থেকে আপনি এই পর্যন্ত লিখবেন। ৭১টা ওয়ার্ড, আপনার ২ মিনিট লাগবে লিখতে। প্রতি ১ মিনিটে মানুষ ৩০টা ওয়ার্ড লিখতে পারে। হাতে লিখবেন। আচ্ছা, বলেন এখানে সাবজেক্ট কে? চুপ। ভার্বের নিচে লাগাই দিয়েন ওয়াজ। কমপ্লিমেন্ট কোনটা? পলিটিশিয়ান। শি ইজ বিকামিং থিন ডে বাই ডে, না? সাবজেক্ট কোনটা আমার? ভার্ব কোনটা? ডাক দিলেন সাবজেক্টের নিচে, ভার্বের নিচে। কমপ্লিমেন্ট হলো থিন, আর ডে বাই ডে এক্সট্রা একটা তো, ওটা আমার না দিলেও কিন্তু বাক্য কমপ্লিট। বলেন তো ওই পর্যন্ত, শি ইজ বিকামিং কমপ্লিট না? তাহলে ডে বাই ডে এক্সট্রা ইনফরমেশন। সবাই বুঝাইছে কিন্তু, না? তারপরে বাক্যটা, ম্যানি চিলড্রেন আর কিউট, এখানে কে সাবজেক্ট? ভার্ব কোনটা? কমপ্লিমেন্ট কোনটা? কিউট হলো কমপ্লিমেন্ট, এটা না বললে অর্থ হয় না। এই বাক্যটা দেন, মাই অপিনিয়ন ইজ দ্যাট দ্য ক্যাপিটাল শুড বি মুভ টু ভোলা, না? মুভ করলে ভালো হবে, রিমুভ বললে ভালো লাগে না। মুভ টু ভোলা, গ্রামারের শুদ্ধতা আসবে। কে আমাদের সাবজেক্ট? ভার্ব কোনটা? আর এখান থেকে এ পর্যন্ত লেখেন এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা বাক্য, কমপ্লিমেন্ট। কারণ এই অপিনিয়ন পর্যন্ত ইজ পড়লে আমাদের অর্থ হয় না। কমপ্লিট করার জন্য কমপ্লিমেন্ট পর্যন্ত পড়তে হবে, না? কয়টা স্ট্রাকচার বললাম? এইখানেই শেষ, ইংরেজির স্ট্রাকচার খতম। এবার আপনি প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে একটা করে আমাকে 3টা করে বাক্য লিখে দেন। 5টা স্ট্রাকচার হয়েছে না? এখন ক্লাসে আপনি লিখে দেন, অনলাইনে আমাকে লিখে আহ খাতায় লিখে ছবি তুলে পাঠান সবাই, হ্যাঁ? আমি একটা করে উদাহরণ সাথে রেখে দিছি। এটা আমাদের 4 নম্বর স্ট্রাকচার, আর এটা হলো 5 নম্বর স্ট্রাকচার, কমপ্লিমেন্ট। 3টা করে বাক্য লিখবে প্রত্যেকটা দিয়ে। আমি অফলাইনে দেখলাম যারা সবাই করতে পারছে, দ্যাটস গুড। আচ্ছা, এই হলো আমার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, না? এবার আমরা দেখব একটা বৃহৎ বাক্যে কি কি থাকে, না? লম্বা লম্বা বাক্য থাকে না? ওই লম্বা লম্বা বাক্যে কি কি থাকে, না? সেটা আমরা শিখে নেব। আচ্ছা, একটা বড় বাক্যে, অনেক বড় বড় বাক্যে কি কি থাকতে পারে, না? কি কি থাকে, এই হলো তার একটা স্ট্রাকচার। দেখো তো ভাই, লম্বা বাক্যে কি কি থাকতে পারে, আমি তোমাকে একটা ছোটখাটো লম্বা বাক্য বলতেছি। এরকম একটা লম্বা বাক্য হতে পারে,
পড়ো মিথিলা তুমি না 5টা বাক্য শিখে আসলা, এটার মধ্যে কিন্তু পড়ে যাবে সেটা। কিন্তু একটা বড় বাক্যে, অনেক বড় বড় বাক্যে, যেমন 40টা ওয়ার্ডে 50টা বা 60টা ওয়ার্ডের বাক্যে কি কি থাকতে পারে, যা থাকে তা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই একই জিনিস থাকবে, সাবজেক্ট ভার্ব, তাই না, অবজেক্ট, আর কি থাকে যেন, অ্যাডভার্ব না, এই ওইগুলাই। অবজেক্ট কয়েক রকম হতে পারে, অ্যাডভার্ব বিভিন্ন জায়গায় বসতে পারে। এই যে এটা পড়ো, এসএভি ওডিএম পিটিএম, এটা না সাবজেক্ট, এ মানে বড় অ্যাডভার্ব, এটা কি, এটা হলো অবজেক্ট, আর বাকি সবই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, পড়ো এসএভি ওডিএম পিটিআর, মুখস্থ করো আগে, এসএভি মাঝখানের গুলো ডাবল করে দেওয়া, বলো এসএভি ওডিএম পিটিআর, পয়েন্ট এসএভি ওডিএম পিটিআর। আলিফা আমাকে লিখে পাঠাইছেন, দেখি আপনারটা হয়েছে কিনা। আগে স্ট্রাকচারটা মুখস্থ করেন, এসএভি, এসএভিটা কি বোঝানো হয়, এস দ্বারা বোঝানো হয় সাবজেক্ট, এ দ্বারা বোঝানো হয় অ্যাডভার্ব, ভি দ্বারা বোঝানো হয় ভার্ব। অবজেক্ট হয় দুই প্রকার, একটা হচ্ছে কি এর উত্তর, আর একটা হলো কাকের উত্তর। ডি দিয়ে হয় ডিরেকশন, কোথা থেকে কোন দিকে, বলো ডি দিয়ে কি হয়, কোথা থেকে কোন দিকে। তারপরে এম দিয়ে হবে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে, কার সাথে, কিভাবে। আর এই অ্যাডভার্ব গুলো হচ্ছে প্লেস, কোথায়, টাইম, কখন, আর এটা হলো রিজন। এতগুলো জিনিস দিল, তারপরে লিঙ্ক করলো, তারপর বললো বাট, বাট দিয়ে আবার এতগুলো জিনিস হইতে পারে, তাই না। ঠিক আছে, বলেন স্ট্রাকচারটা কি, এসইভি, তারপরে লিঙ্ক করে আরো দিয়ে দিল না। একটা বৃহৎ বাক্যে কেমন হয় দেখতে, আপনি একটা উদাহরণ সহকারে এটা লিখে ফেলবেন, মানে এসইভি ওডিএম তারপরে কি পিটিআর, ম্যাজিক স্ট্রাকচার। আগে স্ট্রাকচারটা মুখস্থ করে নেন, এসইভি মাঝখানে এগুলো ডাবল করে না, কি কি ডাবল, ও ডাবল ডিএম, এসইভি ওডিএম পিটিআর। এটা দ্বারা আমাদের জেনে কি লাভ হবে, যে বাক্যের মধ্যে এতগুলো জিনিস থাকতে পারে। আরেকটা জিনিস শিখে নেব সাথে সাথে, আগে আপনি স্ট্রাকচারটা তুলে নেন উদাহরণটা সহকারে, তারপরে আমরা দেখবো না। দেখি এখন আমাকে অনলাইনে যিনি পাঠিয়েছেন আপনারটা হইলো কিনা, না। আর কি থাকতে পারে, ভার্ব কি, এটা একটা ভার্ব মানে বাক্যের থেকে দেওয়া। তারপরে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট দুই রকম। তারপরে কি, কোথা থেকে, তারপর কিভাবে, কার সাথে, আর কি, মানে বাক্য সাধারণত কি দিয়ে শুরু হবে, সাবজেক্ট দিয়ে না। যদি স্যার সাবজেক্ট দিয়ে শুরু না হয়, তাহলে এই যে স্ট্রাকচারের মধ্যে ডিরেকশন থাকে না, ডিরেকশন আগে চলে আসতো, অথবা কি চলে আসতো বলো, অথবা কোনটা, টাইম, অথবা কি, এগুলো এদিক ওদিক নিয়ে আসে বা প্রথমে নিয়ে আসে, এতেই সেন্টেন্সটা ভ্যারিয়েশন শুরু হয়ে যায়। যেগুলো ফার্স্টে নিয়ে আসতে পারে না, বা একটা জায়গায় আরেকটা এলোমেলো করে নিতে পারে। কিন্তু বাক্যের স্ট্রাকচার কি দিয়ে শুরু হওয়ার কথা বলো, সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু না হয়ে কি দিয়ে শুরু হইলো, অ্যাডভার্ব, তাই না, ওডিএম এর ডি দিয়ে, ম্যানার দিয়ে, আর কি কি জানো, পিটিআর, প্লেস দিয়ে, টাইম দিয়ে, বা শুরু হয়, এটাই সেন্টেন্স ভ্যারিয়েশন হয়েছে, এবং ওগুলোই বাক্যের স্ট্রাকচারের ভিন্নতা। আচ্ছা, এখানে যেমন আমরা একটা বাক্য দেখলাম, যেমন বাক্যটা কি, যেমন মিথিলা ইংরেজি শেখার জন্য অফিস এসে এখন তোমার এবাকে সাবজেক্ট কে দেখো তো, মিথিলা না সাবজেক্ট, তাহলে আমরা দিলাম মিথিলা।
তাই তো? তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার দেখি তো। কতবার দেখো তো কতবার আসে, এর উত্তর দেওয়া আছে। প্রতিদিন। প্রতিদিন না, তাহলে ডেইলি। তারপরে ভার্ব কোনটা আসে, কি আসে, কাকে আসে, এই প্রশ্নের উত্তর আছে এই জায়গাতে? প্রশ্নের উত্তর তো নাই। কোথা থেকে আসে দেখো তো, ওই প্রশ্নের উত্তর আসে কিনা। হ্যাঁ, তাহলে আসে। কোন দিকে আসে, এই প্রশ্নের উত্তর আছে। মাহফুজ কর্পোরেশন। তারপর কিভাবে আসে, এই প্রশ্নের উত্তর আসে বলো তো। কিভাবে আসে? বাসে করে, দিয়ে দিলাম, বাই বাস। কার সাথে, এই প্রশ্নের উত্তর আসে বলো তো। তার বন্ধুদের সাথে, না, তা দিয়ে দিলাম। প্লেস কোথায় আসে, ওটা তো আগেই দিয়ে ফেলছি। তারপর টাইম, কখন আসে দেখো তো। অফিস শেষ। আর কেন, কেন আসে দেখো তো। তাহলে টু লার্ন ইংলিশ। এবার দেখে দেখে বলো তো বাক্যটাকে ইংরেজি। বলো, মিথিলা ডেইলি কামস ফ্রম সাভার টু মাহফুজ কর্পোরেশন বাই বাস উইথ আর ফ্রেন্ডস আফটার অফিস টু লার্ন ইংলিশ। এটাকে আমরা ভ্যারিয়েশন করব। মাহফুজ কর্পোরেশন বাই বাস আফটার অফিস টু লার্ন ইংলিশ। এরকম না বাক্য। এটাকে তুমি ভ্যারিয়েশন করে কোথা থেকে কোন দিকে এলোমেলো করলা। কোথা থেকে কোন দিকে না, ফ্রম সাভার টু মাহফুজ কর্পোরেশনে চেঞ্জ করলা। মিথিলা ডেইলি কামস টু মাহফুজ কর্পোরেশন ফ্রম সাভার, চেঞ্জ হলো না একটা। এই যে সেন্টেন্সের একটু ভেরিয়েশন ভিন্নভাবে লাগে। না, সঠিক হবে। হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলো বাক্যে যেগুলো থাকে এগুলো একটু এদিক ওদিক করে দেওয়াটাই হলো বাক্যের মধ্যে ভ্যারিয়েশন করা, ভিন্নভাবে বাক্য লেখা, না? অথবা এই যে সবার শেষে পারপাসটা আগে নিয়ে লিখলাম আমরা, টু লার্ন ইংলিশ, বাকি সবগুলো সেম রেখে দিলাম। আনা যাবে, যদি শুনতে ভাল লাগে তাহলে ওইটাই আনা যাবে। ভালো না লাগলে তো ভাষা না, ভাষায় হলেও শুনতে ভাল লাগতে হবে। আচ্ছা, কিন্তু বাক্য এই যে পরের বাক্যটাই কিন্তু আমার সাবজেক্ট দিয়ে শুরু হয়নি। কি দিয়ে শুরু হয়েছে? রিজন দিয়ে শুরু হয়েছে, তাই না? Yes. Okay. একটা বৃহত্তর বাক্যে কি কি থাকে তা আমরা জেনে গেলাম, না? হ্যাঁ, পরে দিলে হবে। ডেইলি বা এভরিডে এটা আগে পরে দিলেও হবে, কারণ অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি আগে পরে দেওয়া যায়। আচ্ছা, আরেকটা টপিক আমাদেরকে আজকের দিনে করতে হবে, সেটা হলো তোমার এই সিঙ্গুলার প্লুরাল। হ্যাঁ, বিশাল বড় একটা এক্সারসাইজ আছে। তোমার টুই ভার্ব তো জানো, টুই ভার্ব কি? অ্যামিজার ওয়াজার বিবিন বিং, তাই না? হ্যাভ হ্যাজ কিন্তু আবার হ্যাভ ভার্ব। টুই ভার্ব হচ্ছে এই যেগুলো অ্যামিজার ওয়াজার বিবিন বিং, বিবিন বিং আমি লিখি নাই।
প্রেজেন্ট টেন্সে আমাদের হয় অ্যামিজ, পাস্ট টেন্সে হয় কোনটা? আর টু হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু, ডিড, ডাজ ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, না? আচ্ছা, এখন আমরা পার্সন জানি কিনা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন? তোমাদের মধ্যে বলো তো ভাই, ফার্স্ট পার্সন কোনটা? আই শব্দটা ফার্স্ট পার্সন, না? আর প্লুরাল ফর্ম কোনটা? ফার্স্ট পার্সনে। সেকেন্ড পার্সনে তুমি যেটা বললা, ইউ মানে তুমি একজন, আবার তোমরা হলেও ইংরেজি কি? ইউ। এই যে কয়টা ওয়ার্ড গেল? মাত্র 3টা ওয়ার্ড, না? ফার্স্ট পার্সন কোনটা বলো তো? আই। আই হলো ফার্স্ট পার্সন। আই শব্দটা ফার্স্ট পার্সন, কিন্তু আমরা যদি বলি মাই ফাদার, এটা কি ফার্স্ট পার্সন? মাই আইস, আমার চোখ, এটা কি ফার্স্ট পার্সন? শুধু কোনটা ফার্স্ট পার্সন? আই শব্দটা ফার্স্ট পার্সন। আর কোন শব্দটা? উই। কিন্তু আমরা যদি বলি আওয়ার কান্ট্রি, এটা কিন্তু না, এটা ফার্স্ট পার্সন না, প্লুরাল থেকে, কিন্তু আওয়ার কান্ট্রি ইজ প্লুরাল, কিন্তু ফার্স্ট পার্সন না। ফার্স্ট পার্সন শুধু এই দুটো শব্দ। কোন দুটো শব্দ? আই এবং এই দুটা ছাড়া, এই দুটোই সাবজেক্ট আকারে বসে, এগুলোই ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনটা? আর বাকি যতগুলো আছে সব থার্ড পার্সন। এর মধ্যে একজন হইলে সিঙ্গুলার, একাধিক হইলে প্লুরাল। যেমন একটা নাউন বলো তো যেটা একজন, যেমন মিথিলা। প্রোনাউন কোনটা? শি। আর প্লুরালের বেলায় আমাদের কোনটা হইতে পারে? যেমন দে। এবার তুমি এই এক্সারসাইজটা করবা, বলবা যে আই এর সাথে অ্যামিজার কোনটা হবে, স্বাভাবিক নিয়মে কোনটা হবে? পাস্ট টেন্সে ওয়াজ ওয়ারে কোনটা হবে? আস্তে করে তো। ওয়াজ, না? আর আই এর সাথে হ্যাভ, হ্যাজ, স্বাভাবিক নিয়মে কোনটা হবে? আই এর সাথে ডাজ না ডু? তাহলে আই দিলে ভার্বের সাথে এস বাই এস হয় না, তাই না? উই এর বেলায় স্বাভাবিক নিয়মে অ্যামিজার কোনটা দিবা? ওয়ার হবে। আর হ্যাভ হ্যাজ এ কোনটা হবে? হ্যাভ। উই ডাজ না ডু? তাহলে ইউ, ইউ এর সাথে স্বাভাবিক নিয়মে অ্যামিজার, আর ওয়াজ ওয়ার, ওয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাভ, ডু। তাহলে এই ইউ এর বেলাতেও তো তাই হবে, আর ওয়ার, হ্যাভ, ডু। সি এর সাথে কি কি হবে দেখি? ইস, তারপরে তারপরে হ্যাজ। শুধু একজনের বেলাতেই হ্যাজ হয়, আর একজনের বেলাতেই ভার্বের সাথে এস বাই এস। সেটা কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার। দের সাথে আমার স্বাভাবিক নিয়মে হবে আর, ওয়ার, হ্যাভ, ডু। তুমি বলো তো হ্যাজ কয় জায়গায় বসে? হ্যাজ হয় শুধু থার্ড পারসন সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস হয় তারও কার বেলায়? থার্ড পারসন, না? এটা দিয়ে আমরা কিছু এক্সারসাইজ করব। দেখো, এখন হ্যাভ হ্যাজ, হ্যাজ হয় কার বেলায় বলো তো ভাইরা? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হবে, আর প্লুরালের বেলায় তো হবে না। আই এর সাথে কি হয়? হ্যাভ।
ফার্স্ট পারসনে হ্যাভ, সেকেন্ড পারসনে হ্যাভ, শুধু হ্যাজ কোন জায়গায়? শি থার্ড পারসন সিঙ্গুলার না? বলো 1 নম্বরটা বাক্যটা পড়ো। শি হ্যাজ, তারপর এটা দে হ্যাভ, তারপর হি এর সাথে কোনটা হবে? হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক। তারপর এটা ওয়েটিং ফর অ্যান আওয়ার। তারপরে আই, তারপর the teacher has given us a new assignment. তারপরে ইউ, প্যারেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে কোনটা দিবা? a big house in the country. তারপর it has been raining all. তারপর এটা চিলড্রেন কি একজন না অনেক? কোনটা হবে? gone to the park. তারপরে তারপর তারপর the কোম্পানি একজন না? কি হবে মানে? has announced its new policy. তারপরে I have a headache this morning. তারপর the book you, তারপর all is good. আচ্ছা ঠিক আছে। আরো এক্সারসাইজ আছে এখানে, জটিল এক্সারসাইজও আছে, আপনার যদি করার ইচ্ছা হয় আপনি করতে পারেন। এবার আমরা ডু নট আর ডাজ নট। বলতো আমরা ডাজ কোন জায়গায় বসাইছিলাম? বাকি সব জায়গায় না ডু নট? she does not like, they do not want to। তারপরে does not, তারপরে do not have enough time to finish the project। তারপর to that question, the cat, তারপর you test, তারপর the teacher, the children do not want to eat their vegetables. তারপর He doesn't have a car, so he takes the bus. তারপর We don't agree with their decision. তারপর He doesn't enjoy watching horror movies. they don't believe in ghosts। তারপর I do not think it's a good idea. the dog The dog doesn't bark at strangers। You don't have to come if you don't want to. তারপর He doesn't like to talk about his feelings. তারপর We don't have any milk left in the fridge. she doesn't want to go to the gym today. they Do not know how to solve the problem. I don't feel well today. The তারপর computer doesn't work properly. You don't need to bring anything to the meeting. meeting। He doesn't like to wake up early. We don't have any plans for the weekend. She doesn't want to argue about it anymore। I do not understand why he left. I do not like the taste of coffee, the store doesn't open until 10 a.m. তাই না? ওকে, ভার্বের সাথে এস বাই এস কখন হয়? এটা না থার্ড পারসন সিঙ্গুলার? she likes to read books, they play soccer every night। তারপরে on Sundays। তারপর the dog your homework। my parents কি হবে? work, কোনো এস বাই এস হবে না। তারপর the teacher, তারপর আইসক্রিম, he studies। তারপর every month। তারপর তারপর I want the cat, তারপর tired today, he, তারপর we celebrate birthdays at a big party। তারপর they every weekend, I
I try to, the sun rises in the east. Happy today. He writes emails to his clients. তারপর We take a walk after dinner. তারপর She sings beauty. তারপর They build houses for a living. I believe in being honest. The bird I find that investment. এটা এই এক্সারসাইজটা আপনি বাসায় করবেন এবং লিখবেন, কারণ সেটা তো আমি জানি লিখবেন হলো এই সুন্দর সুন্দর বাক্য তো ব্রেন থেকে আসে না, তাই না? আচ্ছা, আরেকটা কাজ করবেন, সেটা হলো টেন্স আছে না, 12টা টেন্স, প্রত্যেকটা টেন্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে 10টা বাক্য আগে পড়বেন। 10টা বাক্য আগে পড়ে তারপর ম্যাচিউর 10টা বাক্য লিখবেন। এটা হোমওয়ার্ক থাকবে না? সবগুলা 12টা টেন্সের সবগুলা দিয়ে 10টা করে বাক্য, 120টা বাক্য, এবং চেষ্টা করবেন ম্যাচিউর বাক্য লিখতে, মানে আইএলটিএস রিলেটেড লম্বা লম্বা বাক্য। স্যার কোত্থেকে লিখবো? আপনি এখানে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, ডিপসিকের হেল্প নিতে পারেন। হ্যাঁ, দেখে দেখে লিখবেন। কোনো সমস্যা নেই আমাদের দেখে দেখে লিখতে, আপনি না পারলে দেখে দেখে লিখবেন, কিন্তু যখন আপনি 10টা বাক্য লিখবেন ব্রেন নিয়ে নেবে না একটা। সবগুলো পিডিএফই ওই যে সে দেওয়া হয়ে যায়। আচ্ছা, টেন্স না, এই যে দেখুন, প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি থাকে? সাবজেক্ট থাকে আর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব না? পাস্ট ইনডিফিনিটে কি থাকে? আর ফিউচার টেন্সে শ্যাল উইল এর পরে ভার্বের বেস ফর্ম। কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট আমি যা ভার্বের সাথে আইএনজি না। আপনি প্রত্যেকটা স্ট্রাকচার লিখে লিখে তারপর এখানে কটা বাংলা লিখে দেওয়া আছে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে আপনি স্ট্রাকচারটা লিখবেন, লেখার পরে 10টা বাক্য, যেমন শি ওয়াকস টু স্কুল, এখানে 10টা বাক্য দেওয়া আছে, তারপর পাস্ট ইনডিফিনিটে 10টা বাক্য। এই 10টা বাক্য আপনি আমার এই বাক্যগুলো দেখে দেখে পড়লেও হবে, সেগুলো একটু চেঞ্জ করতে পারেন যদি আপনি একটু মনে করেন যে আমি হুবহু না লিখে একটু চেঞ্জ করি, আমরা চাই আপনি একটু চেঞ্জ করেন, কিন্তু প্রথম প্রথম আপনি একদম হুবহুই লিখবেন। আচ্ছা, এখানে 12টা টেন্সের 120টা বাক্য দেওয়া আছে। আপনি আপনাকে হেল্প করার জন্য এই বিভিন্ন রকমের সফটওয়্যারের হেল্প নেবেন, চ্যাট জিপিটি হোক, ডিপসিক হোক, যেটাই হোক, আমরা এগুলার প্রচুর ইউজ করি, যেমন আমি জেমিনি ইউজ, ওটা খুব ফাস্ট। জেমিনি আপনি ওকে বলবেন হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ও আপনাকে সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দেবে। দিয়ে দিচ্ছে না? রাইট ইন বাংলা। করে দিতে পারছেন? যদি কোনোটা না বুঝেন কিন্তু আপনি বাংলা ইউজ করবেন না, এগুলো এমনিতেই যেটা থাকে ইন ইংলিশ। হোয়াট ইজ পাস্ট ইনডেফিনিট? আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্স, কোন লাইনটা না বুঝলে বলবেন ইন সিম্পল ইংলিশ।
কোনো একটা লাইন লিখে বলবেন যেটাকে তুমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দাও, তাহলে সহজ ভাষায় বুঝিয়ে দেবে। হ্যাঁ? আচ্ছা, 5 sentences on future indefinite। তারপর আপনি বলেন একটু প্লিজ আইএলটিএস রিলেটেড। 5 sentences on 5 IELTS related future indefinite sentences দিয়ে দেবে আপনাকে এই সেটা। দিন আপনি 10টা ছেড়ে 10টা দেবে, পড়ে পড়ে তারপর ওই 5টা বাক্য লিখবেন। এক্সারসাইজটা বা হোমওয়ার্কটা বুঝতে পারছেন? আপনি যদি হোমওয়ার্ক করেন, আপনি দেখবেন যে এই আমাদের এই কোর্সটা করার বেশ আগে থেকে রাইটিং আপনি এক্সপার্ট হয়ে গেছেন। কারণ আমরা আপনাকে প্রচন্ড পরিমাণে পিপল ক্লজ শেখাবো, প্লেস ক্লজ শেখাবো। এতে রাইটিং এর যে স্ট্রাকচার, যত রকমের বাক্য হয়, এগুলো আপনি হোমওয়ার্ক করে আনবেন। আপনার সময় যাবে যাক, বাট আপনি করবেন। তাহলে আমাদের পড়া হইলো, এই যে যা যা পড়ছি, সিঙ্গুলার প্লুরালের একটা এক্সারসাইজ করবেন। আর এটা তো করলামই, তারপর লিখে করবেন। কোন পর্যন্ত লিখবেন আমি এখানে যে কিছু ছোট ছোট টিপস দেওয়া আছে, সেটা আপনি করবেন। এখানে লিখে দেওয়া আছে যে এই পর্যন্ত, আপ টু দিস। আমি দেখাচ্ছি আপনাকে। লিখবেন, বাক্যগুলো লিখলে আপনার সময় যাবে। যে কি লেখা আছে বলেন তো? শুরু থেকে, এখানে শুরু থেকে এই ওয়ার্ডগুলো লিখবেন, যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন কি, হ্যাঁ, কোন কোন শব্দ প্লুরালের জন্য বসে সেটা। আর 12টা টেন্স, না? 12টা টেন্স দিয়ে প্রত্যেকটা দিয়ে 10টা করে বাক্য হলে কয়টা? 120টা। এটা আপনার একেবারে বেসিক কাজ, আপনার করতেই হবে। Yes. দেখবেন আপনি এই টেন্সে আপনার একটা দক্ষতা চলে আসছে। এটাই আপনার পড়া। হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। আর আপনি 10টা অ্যানিমেশন মুভি ডাউনলোড করে ফেলবেন। কয়টা? অ্যানিমেশন মুভি তো এখন দরকার নেই। আপনি এখন রমজান মাসে ইসলামিক লেকচার আরবিতে শুনতে পারেন, হিন্দু হইলে সনাতনী লেকচার শুনেন। আচ্ছা, আজকে আমরা যেমন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়লাম, আমাদের হোমওয়ার্ক হবে, কোনো প্যাসেজ পড়ার দরকার নেই ওইভাবে, আপনি এটা পড়তে পারেন চাইলে টেস্ট বেসিসে। লিসনিং এর জন্য অ্যানিমেশন মুভি দেখতে পারেন। এই 10টা অ্যানিমেশন মুভিকে আগামী 10 দিন আপনি দেখবেন। ডাউনলোড করে ঘুরে ঘুরে পিডিএফ হোমওয়ার্ক 12 টাইমস 10, হ্যাঁ, টেন্স রিলেটেড সেন্টেন্সেস, সিঙ্গুলার প্লুরাল এক্সারসাইজ অ্যান্ড রাইট। খাতার মধ্যে আপনি লিখবেন। স্যার লিখবো কেন? ওই বাক্যগুলো আমরা ওই চ্যাট জিপিটি ডিপসিক থেকে নিয়েছি। তবে বাক্যগুলো ভালো ইংলিশ, ওই ইংলিশ তো মুখ দিয়ে আসে না, এই জন্য লিখবেন। আচ্ছা, আজকে কি বার ছিল? তার মানে বৃহস্পতি আপনাদের সাথে আমার ক্লাস আছে, না? আপনাদের জন্য শুভকামনা রইলো। পরের দিন ইনশাল্লাহ আবার দেখা হবে, না? ভালো থাকবেন।